হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কে কবে কোথা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করলেন। ঠিক আছে, আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যাই। তোমরা যা যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই পরের কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে আমাদের সঙ্গে কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি আর বিভিন্ন ইনফরমেশন স্ক্রিনে দেওয়াই আছে। আমি আর আলাদা করে বলছি না, আলোচনার বিষয় চলে যাচ্ছে। দেখো, প্রথমে বলেছে কে কবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করলেন এবং কোথা থেকে আবিষ্কার হলো তার নামকরণ, সেই পুঁথি সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা কিন্তু আছে ক্লাসে আমি করি। ঠিক আছে, দেখো প্রথমে পুঁথি আবিষ্কার যে আছে এখানে চলে যায় 1316 বঙ্গাব্দে। 1909 সালে বাংলা ভাষা সাহিত্যের ইতিহাসে একটা হইচই পড়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি মধ্যযুগের বাংলা সাহিত্য 1909 সালে, তখন সমাজে একটা হইচই পড়ে গেল। কি হইচই পড়লো বলছে, কারণ এই সালেই বসন্ত রঞ্জন রায় দ্বিজবল্লভ মহাশয় প্রাচীন পুঁথি অনুসন্ধান করতে গিয়ে, মানে এই যে বসন্ত রঞ্জন রায় যে রয়েছে দ্বিজবল্লভ মহাশয়, তিনি প্রাচীন পুঁথি অনুসন্ধান করতে গেলেন এবং তখন কি হয়েছে, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের কাছাকাছি কাকিন্দা গ্রামের শ্রীনিবাস আচার্যের কন্যার বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে একটা বৃহদায়তন কৃষ্ণ লীলা কাব্য পান। ঠিক আছে, তাহলে এইখান থেকে কিন্তু এই কাব্যটা তিনি পেলেন এবং এর নামই কিন্তু তিনি কি করলেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য দিয়ে দিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম কোথা থেকে এই পুঁথিটা আবিষ্কার হলো, কোথা থেকে এটা আবিষ্কার করে বের করা হলো এবং কে করলো, কোথা থেকে করলো সেই সম্পর্কে কিন্তু আমরা জেনে গেলাম। তাহলে সেই পুঁথিটার নাম কি দেওয়া হলো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এখন এই পুঁথির প্রকাশ আর নামকরণটা একটু দেখে নিই। ঠিক আছে, প্রকাশকালটা বলছে মধ্যযুগের আদি নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির আবিষ্কারক অখণ্ড অবস্থায় উদ্ধার করতে পারেননি, মানে পুরোপুরি অখণ্ড অবস্থায় পুঁথিটা পাননি, সেটা কিন্তু খণ্ড খণ্ড অবস্থায় পেয়েছে। ঠিক আছে, মানে মাঝের কিছু অংশ ছিল না, প্রথমের কিছু অংশ ছিল না, এইভাবে কিন্তু পুঁথিটা উদ্ধার করেছে। তার প্রথম দুটি পাতা লুপ্ত এবং শেষের পাতাগুলির হদিশ নেই এবং মাঝের কিছু পাতাও আমরা দেখতে পাচ্ছি হারিয়ে গেছে। তাই আবিষ্কারক আক্ষেপ করে কি বলেছে যে পুঁথির বলছে কি পুঁথির আদ্যন্তবিহীন খণ্ডিতাংশে কবির দেশকালীনের কথা দূরে থাক, পুঁথির নাম পর্যন্ত পাওয়া যায়নি। মানে এরকমই খণ্ড খণ্ড অবস্থায় সেই পুঁথিটা যে উদ্ধার করেছে, যে সেটা দেশকালীন তো দূরে থাক, সেই পুঁথিটার নাম অব্দি খুঁজে পাওয়া যায়নি। ঠিক আছে, মানে খণ্ড খণ্ড অবস্থায় কিন্তু পেয়েছে। যেখানে চণ্ডীদাস যে আছে কথিত রয়েছে যে চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন, ক্ষেত্রের এক বার্ষিক উৎসবে চণ্ডীদাসের কৃষ্ণলীলা গীত হইয়াছিল। অবশ্য কীর্তনাঙ্গে, মানে কোনো কীর্তনাঙ্গে কিন্তু আর কি চণ্ডীদাস যে রয়েছে তিনি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছিলেন এবং সেখানে কীর্তনাঙ্গে কিন্তু গীত গিয়েছিলেন। এবং আলোচ্য পুঁথি যে প্রতিপাদিত্য সেটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লীলা কীর্তন, তাহাতে তর্কের অবসান। ঠিক আছে, অতএব এই গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণ অসমীচীন নয়। যে লাস্টে যে এই প্রাসঙ্গিককে অবলম্বন করে 1323 বঙ্গাব্দে 1916 সালে কিন্তু কলকাতার যে বঙ্গীয় সাহিত্য পরিষদ, এখান থেকে কিন্তু এই যে পুঁথিটা তিনি কি করলেন, এই পুঁথিটি শ্রীকৃষ্ণ কীর্তন নাম দিয়ে সম্পাদনা করলেন। তাহলে কোথা থেকে কিভাবে সম্পাদনা করলেন, কোথা থেকে আবিষ্কার হলো এই পুঁথিটা। ঠিক আছে, তাই বলছে এই বইটি প্রকাশ করলেন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। ঠিক আছে, তো এইভাবে পুঁথিটা উদ্ধার করা গিয়েছিল এবং এইভাবে কিন্তু কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে অবশেষে সেই পুঁথিটার নামকরণ করে প্রকাশ করা হয়েছে। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে আবিষ্কার সেটা নিয়ে আজকের ক্লাসের আলোচনা কিন্তু আমার এতটাই ছিল। আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।